প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমোস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরে শত্রু বিভীষণ। আমার বাবার কিন্তু কঠিন ব্রেন, একটা জিনিস সে। দেখছো কিভাবে বুদ্ধি করে তোমার বিয়েটা দিয়ে দিল। হ্যাঁ, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কেন? এই শহরে আর ভাল লাগছে না। আর থাকবোই বা কোথায়? কাদের সাথে আমি আর থাকবো না। ঠিক করেছি গ্রামে চলে যাব। এই শহরে একটা একা মেয়ে থাকাটা কত কষ্টকর সেটা ওই মেয়ে ছাড়া আর কেউ জানে না। সেটাই, তুমি গ্রামে চলে যাও, তাহলে তুমি বিধবা লতার মতো ভাতা পাবা। আচ্ছা, ডিভোর্স ভাতা কি চালু হয়েছে? আমি তো জানি না, আব্বারে জিজ্ঞেস করতে হবে। চালু না হয় চালু করার একটা ব্যবস্থা করতে হবে। আব্বার মাথায় তো অনেক গিরিঙ্গি বুদ্ধি। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। আজও আমি তোমারই আশায় যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি, তোমার মতো আমি তো নই, আমি শুধু আমার আমি, যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি, তোমার মতো আমি তো নই, আমি শুধু আমার আমি। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আচ্ছা শাকিলে মা, আমাকে একটা কথা বলতো, এই যে ডলি মেয়েটা হঠাৎ করে আমাদের রেগুলার একটা আক্রমণ চালাচ্ছে আমাদের উপর দিয়ে, কেন বলতো? বা আমাদের অপমান করে আনন্দ পাই। বৌমা নিশ্চয়ই ওকে বলেছে আমাদের নাজেহাল করতে। আমি বুঝতে পারি না, একটা মানুষের জীবন কত ক্ষুদ্র একটা জীবন, এর মধ্যে মানুষের মধ্যে কেন এত রাগ, এত হিংসা, এত অহংকার কেন থাকবে এটা? কিন্তু আমার কিন্তু একটা বিশ্বাস, জানো, যে বৌমা নিশ্চয়ই তার গুরু হয়েছে এবং আমাদের ভালোবাসবে। বাবা আয়, তোমরা এখনো ঘুমাওনি? না এই তো মায়ের সাথে গল্প করছিলাম। কি কিছু বলবি তুই? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি পুঁথি শিল্পী ও গবেষক এথেন্স শাওন। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? বেশ আনন্দে আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনি একজন পুঁথি শিল্পী এবং পুঁথি নিয়ে গবেষণা করছেন, পুঁথি সাহিত্য নিয়ে গবেষণা করছেন। পুঁথি সাহিত্যের সাথে আপনার যে যোগাযোগটা এবং তার পরবর্তীতে যে বিস্তার করাটা, এটা আসলে কিভাবে শুরু হয়েছিল? এটা মায়ের হাত ধরে, আর এখন হচ্ছে মানুষের ভেতরে এটাকে দেওয়ার চেষ্টা করছি। কেমন ছিল সেই সময়টা, বা মায়ের মুখে কি ধরনের পুঁথি শুনতেন? আম্মা পাঠ করতেন, ওই গুনগুন করে পাঠ করান, ওইটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে, আমার ভালো লাগায়। তো এইটা বিভিন্ন মহলে যখন বন্ধুদেরকে আমি পাঠ করে করে শোনাতাম, ওরা দারুণভাবে নিত এটা।
তা আমারও ছেলেবেলা থেকেই খুব করে মনে হতো বাংলাদেশের অন্তত যে কোনো একটা বিষয়ে আমি 1 নাম্বার হব, সেটা যে কোনো বিষয়ে। গান শিখতে গেলাম, ওটা হলো না, আবৃত্তি করতে গেলাম, ওটাও হলো না। দেখলাম ওখানে অনেক মহিরুহজন আছেন, তো যেহেতু পুঁথিপাঠ বলে কিছু একটা আছে আর এটা মানুষ সবাই নেয়, তা আমি এই পুঁথিটাই ধরলাম। আমাকেও হয়তো বা পুঁথি ধরেছে, যেই জন্য এই পথ চলা। কত বছর হলো পুঁথির সাথে তাহলে পথ চলা? 25 বছর পেরিয়ে গেছে। অনেকগুলো বছর। কিন্তু পুঁথি পাঠের তো একটা আলাদা ঢং আছে, একটা আলাদা আদল আছে, এবং এই আদলটা বা এই ঢংটা কিন্তু রপ্ত করতে হয়েছে। সেটা কিভাবে সম্ভব হয়েছে বা কার কাছ থেকে শিখেছেন? ধরুন এইটার এখন অবধি পর্যন্ত আমি কিন্তু কোনো গুরু পাইনি, জি। কিন্তু তারপরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন শুনি যে অমুক মানুষটি পুঁথিপাঠ করতেন, এই খোঁজটা রাখি। ওনারা বৃদ্ধ হয়ে গেছেন, বেশিরভাগই পাওয়া যায় 80 বছরের উপরে, এই টাইপের মানুষগুলোই বেশি পাওয়া যায়। তো গেলে দেখা গেছে ওনারা সবটা বলতে পারেন না, স্মৃতি থেকে কিছুটা বলেন। তো একটা সময় কি হতো, একটা পুঁথির বই থাকতো, এটা মানে মানুষ বিনোদন করার জন্য, তো তখন পুঁথি ছাড়া কিছু ছিল না। জি। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত ওইটাই শুনতো। কিন্তু এখন তো আমাদের এত সময় নেই। তো ওই ব্যাপারগুলো ওনাদের থেকে যে সুরটা আমি পাই, 2-1টা লাইন পাই, সেটার উপরে আমি একটা মেসেজ রাখি। সেখানে ধরুন যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটে নিয়ে এসেছি। যদিও আচ্ছা। পুঁথিটা 1-2 মিনিটে তেমন কিছু দেয়া যায় না, তারপরেও যা দিচ্ছি দর্শক তো নিচ্ছে। এটা একটা বিষয়। আমরা আপনার কাছ থেকে একটি পুঁথি শুনতে চাইবো, যদি আমাদেরকে পাঠ করে শোনাতেন। হ্যাঁ, এই মুহূর্তে সবাই প্রশ্ন করে পুঁথিটার কি অবস্থা, কি করে এলো। ওইটাকে পুঁথিকে নিয়েই আমার বর্ণনা করে একটা লেখা আছে, সেটি নিবেদন করার চেষ্টা করছি। জি, শুনুন। আহারে প্রথমে বন্দনা করি খোদা পরওয়ার, তারপরে বন্দনা করি শ্রোতা সকলার। নিজের এই ফাঁকে করে নি প্রচার, পুঁথি পাঠের কথা শোনেন সমাচার। এ হাটুরে কবিতা লিখি পড়ি হাটে মাঠে, গদ্যবাধি পদ্যবাধি এমনে সময় কাটে পথে ঘাটে পুঁথি পাঠ করে। পুঁথিতে ধরেছে মোরে, পুঁথিতে ধরেছে। গান গাওয়া সহজ কথা, দম লাগে কম, আবৃত্তি ও পটাপট বলা যায় হরদম। হে পুঁথি পাঠ করতে ভাইরে দম লাগে বেশি, শিকর সন্ধানী মানুষ শিকর ভালোবাসি। লেখা পড়ার আগে পুঁথি পাঠ ছিল, মুখে মুখে বলতো লোকে ইতিহাস বলিল। ভুলে যেত কিছু সবার মনে থাকতো না, শুনে যান পুঁথি পাঠের আদি ঘটনা। সুরে সুরে শুরু করে সবাই কথা বলতো, হাসি খুশি এইভাবে দিন তাদের চলতো। এখনো কিছু মানুষ বলে যথা তথা, খেয়াল করে দেখবেন তাদের সুরে বলা কথা। আহায় 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 আরে পৃথিবীর সকল দেশে শুরু বর্তমান, পাবেন আমার লেখায় প্রমাণ। হে বেশি বড় করব না পুঁথি সমাচার, বলিব আমি বলিব আবার। হে পৃথিবী জুড়ে আছে পুঁথির ঘটনা, বর্ণনা করিব তাহা শুনবেন বন্ধুগণা। হে র্যাপ সং শুনে দেখবেন পুঁথি পাঠ নয়, 800 পুঁথি পাঠ হয়। হে এথেন শাওনে কয় শোনো বন্ধুগণ, পুঁথির কথা বলা সবার সময় এখন। শুদ্ধ সুন্দরের সাথে সতত করো বাস, সুখে আর শান্তিতে থাকো 12 মাস। বাহ, কি সুন্দর! মানে পুঁথি পাঠের মাধ্যমে আমরা পুঁথি সাহিত্যের যে ব্যাকগ্রাউন্ড, সেটা অনেকটা জেনে ফেললাম। এবং এই পুঁথিটা আপনার লেখা। এটা আমারই আপনার কবে মনে হলো যে পুঁথি পাঠ করতে করতে যে আপনার নিজের পুঁথি লেখা সম্ভব? এটা কবে প্রথম আবিষ্কার এটা করলেন? দীর্ঘদিন আগেই হয়েছে। ধরুন আগে তো আমি পুরনো পুঁথিগুলো পাঠ করতাম, জি। আর সেই বই আকার অনেক বড় বড়। তো মানুষের ওই জিনিসগুলো দেখতে গিয়ে আমি দেখলাম যে ওনারা ওইভাবে অ্যাট্রাকটিভভাবে আকর্ষণ করে অত বেশি নিচ্ছে না। কিন্তু যখন আমি নিজে ছোট ছোট করে কিছু বলতে শুরু করলাম, ওনারা এটা তাৎক্ষণিকভাবে খুব মজা করে নেন, আর আচ্ছা। আরো পেতে চান আর কি। ওই যে রবীন্দ্রনাথ শেষের কবিতায় বললেন যে বিধাতার জগতে ভালো অল্প বলেই তা ভালো।
তো আমিও অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করলাম এবং আচ্ছা। সবাইকে আমি লিখতে উদ্বুদ্ধ করলাম যে আপনারা একটু পুঁথিটা লেখেন। জি, আর এটা তো আমাদের নারীতে রয়েছে, এখন শুধু একটু বাতাস দেয়া। শেকড়ের কথা বলা শেকড়ের আমাদের, কথা বলা এবং একই সাথে যে সমসাময়িক বিষয়গুলো সেগুলো তো নিশ্চয়ই তাৎক্ষণিক চলে আসে হ্যাঁ, পুঁথিতে, উঠে চলে আর আসে। পুঁথিটা সহজেই মানুষের হৃদয়কে স্পর্শ করে। আপনার কাছে যদি জানতে চাই যে মূলত পুঁথি শ্রোতা কারা কারা শোনে এটা? আমি মনে করি পুঁথির শ্রোতা সর্বশ্রেণীর মানুষ, কারণ সবাই পুঁথিকে ভালোবাসে। ধরুন এই মুহূর্তে যদি বলতে হয়, আমি নাম না বলি, সুনামগঞ্জের একজন সাবেক মন্ত্রী মহোদয়, উনার ওখানে কোনোভাবে আমি গেলাম, আমি তো ছেলে মেয়েদেরকে পথে ঘাটে পুঁথি শোনাই। জি, তো একজন বলল যে আপনি গিয়ে দেখেন, উনি কিন্তু সাহিত্য ভালোবাসেন। তো আমি আচ্ছা। ওনার সাথে গিয়ে দেখা করলাম, উনি আবার আমার বাবার নামের নাম। তো ওনাকে আমি পুঁথি শোনালাম, তো উনি বললেন আমিও কিন্তু পুঁথি পাঠ করতে পারি। তো আমি শোনানোর পরে উনি আমাকে পুঁথি পাঠ করে শোনালেন। জি। এটা কিন্তু একটা মজার বিষয় না? হ্যাঁ আসলে মানে সাহিত্যের যে আদান প্রদান সেই ব্যাপারটি ভীষণ আনন্দের। আপনি তো অনেকদিন ধরে পুঁথি পাঠ করছেন, কিন্তু বর্তমান যে অবস্থাটা বা বর্তমান যে প্রেক্ষাপটটা পুঁথি সাহিত্যের, সেটা এখন কেমন? এইটার অবস্থাটা আমি বলবো খুবই ভালো, কিন্তু সঠিক প্রচারটা নেই। আমাদের দেশে ধরুন কতগুলো টেলিভিশন চ্যানেল, কটা টেলিভিশনে পুঁথিপাঠের আসর হচ্ছে। জি, তো এটার প্রচার দরকার। নিজের শিকড়, নিজের সাহিত্য, এটা ভুলে খুব বেশি একটা দূর একটা জাতি এগিয়ে যেতে পারে না। জি, আমাদের সকলের ভেতরে আমরা এখন উপরে জল ঢালাঢালি, ভেতরে লালসার থলি। আমাদের ভেতরে তো এখন তেমন কোনো প্রেম নেই, মায়া নেই, দরদ নেই। কেন নেই? কারণ আমরা নিজের মাকে সম্মান করতে জানি না। নিজের মাকে সম্মান না করলে অন্যের মাকে কেমন করে সম্মান করব? সুন্দর করে বললেন। আরো একটি পুঁথি শুনতে চাইবো আপনার হ্যাঁ, কণ্ঠে। এই মুহূর্তে ধরুন এই যেটা বলছিলাম, সেই ছেলে কাজী জহিরুল ইসলামের লেখা, মাত্র কটা লাইনের ভেতরে কি চমৎকার করে দেখুন সুর চলে আসে। কুসুম কুমারী দাসে লিখেছিল কবে, এই দেশে কখনো কি সেই ছেলে হবে, কথার কথাতে নয় কাজে হবে বড়, মানবিক বোধে বিকশিত অন্তর, সত্যের বই খুলে নীতি কথা শিখি, বাংলার বুকে যেন তার নাম লিখি, পড়ালেখা করে ছেলে চাকরিতে যাবে, সৎ পথে থেকে প্রিয় হবে সদ্ভাবে, অন্যায় অবিচার প্রতিরোধ করে সাম্যের আলো জেলে দেবে ঘরে ঘরে, বাড়ি গাড়ি সম্পদে বড় হবে না সে, নৈতিকতার গুণে যেন ভালোবাসে, হীরামতি সোনা নয় সেই ছেলে দামি, হীরামতি সোনা নয় সেই ছেলে দামি, আজও খুঁজি বাংলার ঘরে ঘরে আমি। বাহ, সুন্দর। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি নতুনদেরকে শেখানোর চেষ্টা করেন পুঁথিপাঠটা, তারা আসলে কিভাবে গ্রহণ করে বিষয়টিকে? হ্যাঁ, আমি তো অনলাইনেও শেখাই, আচ্ছা। মানে ওরা আবার পয়সা দিয়ে শেখে। আচ্ছা। আর আমি এখন অবধি পর্যন্ত 42টি জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে স্বেচ্ছায় ছেলে মেয়েদেরকে নৈতিকতার কথা বলি। এটা শুধু আমি বলি তা না, যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেমন এই মুহূর্তে একটি লেখা আপনাকে শোনাই। আমার বন্ধু তিনি আমেরিকাতে আছেন, আচ্ছা। তা আমি তাদেরকে বলি আমেরিকার শিক্ষা ব্যবস্থায় কীরকম আছে। তো এই ব্যাপারে যদি চট করে 2-4 লাইন করে আপনারা লিখে দেন, আমি এটা গিয়ে ছেলে মেয়েদেরকে একটু শোনালাম। তেমন একটি লেখা লিখি। বন্ধুবর সালেহীন সাজুর লেখা, জাগো 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 ও গো সোনা জাদু ধন, এই দেশে ভালোবেসে জাগা প্রয়োজন, হে জাগো 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 ও গো জাগো সোনা ধন, এই দেশে ভালোবেসে জাগা প্রয়োজন, হে তোমরা ঘুমিয়ে গেলে কে ধরিবে হাল, সময়ের সন্তান হও হও মহাকাল, সময়ের সন্তান হও হও মহাকাল, নগরে নগরে খুঁজি খুঁজি দেশে দেশে, এমন পরিবেশ আর কোন দেশে আছে, মিলঝিল খাল বিল আহা কি পরিবেশ, সোনা দেশে বঙ্গদেশে ভালোবাসি অশেষ, মিথ্যে কথা বলবো না, করবো না দুর্নীতি, মিথ্যে
মিথ্যে কথা বলবো না, করব না দুর্নীতি, পোকায় খাবে এ দেহ আহারে দুর্গতি, দুর্গতি ক্ষতি নিয়ে কেন চলবো পথ, মানুষের গান করি এ আমার শপথ, বাড়ি গাড়ি টাকা করি সাথে যাবে ভাই, জানিবারে চাই আমি জানিবারে চাই, নাই নাই উপায় নাই তবু করি চুরি, কেন ভাই রে এমন করি আহা মরি মরি, এসো সবাই জেগে থাকি জাগরণের গান গাই, মানুষ ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই, যাই যাই বিদায় চাই এবার বিদায় চাই, ভালো থাকেন সুখে থাকেন প্রার্থনা এটাই। যখন এই যে বন্ধুবর কবি সালেহীন সাজু, তিনি কিন্তু আমেরিকাতে আছেন দীর্ঘ বছর, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, প্রবাসে আছেন, ওনাদের কিন্তু দেশের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। এই লেখাটা যদি কোনো ছেলে মেয়ে নবম দশম শ্রেণীতে পড়ে বা তার আগে ওরা যদি শোনে, ওরা কিন্তু দেশটাকে অবশ্যই ভালোবাসবে। যে দেহটা পোকায় খাবে উনি বললেন, সেটা তো তারপরে নিঃসন্দেহে, কিন্তু তাদের মধ্যে কি সেই আগ্রহটা আছে পুঁথিপাঠের প্রতি? আছে, মানে ওরা বারবার করে বলে আপনি আবার কবে আসবেন, আচ্ছা। আপনি যায়েন না, এরকম করে বলে ওদের ভাষায়, আপনি থেকে যান আমাদের এখানে, আমরা আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আচ্ছা। এই যে আরো শুনতে চাই, এবং ওদের শোনার যে ধরনটা, ওরা জানালায় তাকায় না, খোঁচাখুচি করে না, তার মানে কি এই ব্যাপারটা ওরা শুনতে চাচ্ছে। এই সময়ে ধরুন তরুণীরাও কিন্তু পুঁথি লিখছে, আচ্ছা। ছোটরাও পুঁথি লিখছে। জাদুকাটা নদীতে জন্ম, সুনামগঞ্জের হাওরে বেড়ে ওঠা, আপনার মতোই সুন্দর আর ছোট একজন মানুষ, মানে আমি এইভাবে বললাম জাস্ট অনার্সে পড়ছে, ও মাত্র 8টি লাইনের ভেতরে কি ফাইন করে একটি লেখা লিখেছে, আপনাকে শোনাই, মানে দর্শকদেরকেও শোনাই, শুনুন। ফেরার পথ, গায়ত্রী রায়। কোন পাহাড়ে মনের বাড়ি মনের বসবাস, ওরে কোন পাহাড়ে মনের বাড়ি মনের বসবাস, আমার কেন ঘুম নামে না উল্টে আছে আকাশ, কোন সে আকাশ আছে এখন কোনটা গেল বাড়ি, কোন বাড়িটাই আমার নামে বলো তাড়াতাড়ি, কোন বাড়িটাই আমার নামে বলো তাড়াতাড়ি, সাত রঙা সে আদর আছে তার বুকেরই মাঝে, আমার কেনই পথ হারালো পথ হারানোর বাকে, অতিথি যায় ফেরার পথে ফেরার গানটি গেয়ে, কোন বাতাসে আমার চিঠি উড়ে আসে ধেয়ে। বাহ, আপনি একজন পুঁথি শিল্পী। সাধারণত শিল্পীদের যে বিষয়টা থাকে যে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের যে উপস্থাপনা সেগুলো নিয়ে আসে, তো আপনি আসলে কোন প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনার উপস্থাপনাগুলো উপস্থাপন করেন? আমি যেই ব্যাপারটা বলি সেটা হচ্ছে মানুষ ভালোবাসা, মানুষকে সম্মান করা। দেখুন, আমরা তো মরেই যাব, মরার এই সার্কেল থেকে তো বেরোতে পারবো না। তো আসুন আমরা একটু, আমার পুঁথির ভাষা মানুষের ভাষা, মানবিকতার ভাষা, ভালোবাসার ভাষা। কেন নয়, কেউ পৃথিবীতে আমরা কিছু নিয়ে যেতে পারবো না, না সেটা তো অবশ্যই না, কিন্তু তারপর আপনার যখন পুঁথিগুলো পাঠ করেন সেটা তো নিশ্চয়ই রেকর্ড করে হয়তো ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে নিশ্চয় দেওয়া হয়, সেটা আসলে কিভাবে করেন সেই কাজটা? এই কাজটা আমার ফেসবুক পেজেই বিশেষ করে দিই। আমি আবার এই ব্যাপারগুলো খুব বেশি পারি না, এটাতে আমার খুব বেশি মানে অপারগতা, কিন্তু আমি লিখতে ছন্দ করে পুঁথিটা লেখা এই ব্যাপারগুলোতে পারি। তো ফেসবুকে দিই, ওখান থেকে অনেকে নিয়ে ইউটিউবে দেন, তারপরে তারা নিজেরা নিজেদের পেজে দেন, এই ব্যাপারগুলো হয়। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে এই পুঁথি শিল্পকে বা পুঁথি সাহিত্যকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে কি মনে হয়? যেহেতু আপনি গবেষণা করছেন, সুতরাং গবেষণা তো সেই ফাইন্ডিংসগুলো নিশ্চয়ই এসেছে যে আসলে কোন জায়গাগুলোতে কাজ করা উচিত বা কিভাবে কাজ করা উচিত। একটা চমৎকার আপনি প্রশ্ন বা উপস্থাপন করেছেন। আমি মনে করি যারা তরুণ তরুণীরা আছে, কিছু তো তারা শুনে, কিছু তো পড়েছে। ধরুন বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজে গিয়ে যখন পুঁথিপাঠ করি, ওনারা কত সুন্দর করে আমাকে সম্মান করেন যে এইটা শুধু আমরা শুনেছি, সরাসরি কখনো দেখিনি, টেলিভিশনে শুনেছি বা দেখেছি, কিন্তু সরাসরি সামনাসামনি কখনো পুঁথিপাঠ হয়নি। এইটা ধরে আমাকে খুব জড়িয়ে ধরে বা খুব ভালোবাসে। কি করে আমাকে একটু চা খাওয়ানো যায়, কি করে কেউ কেউ কখনো কখনো বলে তা আপনি তো এইভাবে হেঁটে বেড়াচ্ছেন, পুঁথিপাঠ শোনাচ্ছেন, আমি নিতে চাই না, এরকম করতে চাই না। দেখা গেছে উনি কিছু পয়সাও আমার পকেটের ভেতরে দিয়ে দেন যে আপনি চালিয়ে যান, এটা থামাবেন না, এটা আমাদের শিকড়, আপনি তো তবু করছেন, তুলে ধরছেন এই আধুনিক যুগে আধুনিক সময়ে, এরকম হয়।
আচ্ছা, কিন্তু পেশাগত জায়গা থেকে এই পুঁথি সাহিত্যকে আসলে পেশাগত জায়গা থেকে নেওয়ার জায়গাটা কি তৈরি হয়েছে, বা সেই জায়গাটা তৈরি করতে গেলে আমাদের কি কাজ করতে হবে? এইটা নিয়ে আমাকে এটা বলতে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো যদি কখনো কখনো আমাকেই নিতে হবে এমন নয়, যদি পুঁথি পাঠ করতে পারে, আমি বিশ্বাস করি আমার থেকে অনেক 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 বেশি ভালো পুঁথি পাঠক বাংলায় রয়েছে। ওনাদেরকে একটু খুঁজে ছেলে মেয়েদেরকে ৪৫ মিনিটের যে সেশন থাকে, ক্লাস থাকে বা আরও সময় থাকে, সেখানে ১০ মিনিট সময় দেয়া যেতে পারে। জি। যে আপনারা ১০ মিনিট সময় একটু ওনাদেরকে দেন, ওনারা সরাসরি শুনলে কি হবে, আমাদের ভিতরে মানবিকতা, আমাদের বড় বড় বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, ভেতরে মহব্বতটা নেই, কিন্তু মায়াটা নেই, কিন্তু দরদটা নেই। এটা করলে দরদ হবে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে এটা পৌঁছে গেলে তখন মানুষ আরও এটাকে গুরুত্বের সাথে নেবে। যে কোনো সাহিত্য বা শিল্প রপ্ত করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই শিল্পটাকে রপ্ত করতে আসলে আনুমানিক কতদিন সময় লাগতে পারে যে কোনো একজন মানুষের? আসলে শিল্প সংস্কৃতি এইটা মানে গুরু পরম্পরা, এটাও ঠিক হ্যাঁ। আছে, কিন্তু ভেতর থেকে না আসলে কিন্তু কোনো কিছু হয় না। আপনার অবশ্যই। ভেতর থেকে আসতে হবে, আপনি ইচ্ছে বা আগ্রহ জায়গাটা থাকতে হবে। থাকতে হবে। ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক বেশি ধন্যবাদ। এই যে দেখুন, সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি না। পুঁথির ৭২টির বেশি সুর রয়েছে, তা আপনি যদি একটা সুর জানেন তাহলে কিন্তু হলো না, তাই না? ভাববেন যে কি পড়ে গেল, এটা পুঁথি পাঠ হয়নি। আমি একটু অল্প সময় নিয়ে কয়টা সুর একটু তুলে ধরছি, যেমন আহায় আরে শোনেন শোনেন সুধীজন, শোনেন দিয়া মন, ভাটির মহাজনের কথা করিব বর্ণন, ওরে সুরেন বাবু নামে যিনি, এরকম যে সুর, বলি ভাই রে ভাই বলে যায় আজব এক ঘটনা, সাপ খেলে সাপুরের মেয়া নামেতে জরিনা, জরিনার মানাই। আজকের মতো যেহেতু আমাদের সময় শেষ, এই অবধি পর্যন্তই থাকুক। আবারও যদি আপনারা ডেকে আনেন, পুঁথিপাঠ শোনাবো। অবশ্যই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বাংলাদেশটাকে নিজের মা মনে করে আসুন আমরা এগিয়ে নিয়ে যাই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।